সকাল সকাল বাস স্ট্যান্ডে চলে এসেছি, আর হয়তো ঘন্টাখানেকের মধ্যে আমাদের গাড়ি ছাড়বে। এদিকে সব গাড়ি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন, সবকটাই জৈনের গাড়ি, দুই একটা অন্য গাড়ি থাকতে পারে। তো কিছুক্ষণের মধ্যেই সবাই উঠে পড়বে এবং গাড়ি চলে যাবে উজ্জয়নের উদ্দেশ্যে। আমরা এখন রয়েছি শিবপুরি জায়গাটার নাম, মানে যেখানে ওই কী বলে ওঙ্কারেশ্বর, যেখানে ওঙ্কারেশ্বর বাবার মন্দির আছে। আমরা এখন প্রেজেন্টলি যেখানটা থেকে বেরিয়ে যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে শিবপুরি, তা মধ্যপ্রদেশে। তো এখান থেকে আমরা বেরিয়ে যাব উজ্জয়ন। আমাদের গাড়ি ছেড়ে দিল ওঙ্কারেশ্বর থেকে, এখন আমরা চলেছি উজ্জয়নের উদ্দেশ্যে। সব লাইন দিয়ে গাড়িগুলো যাচ্ছে। এই যে নদীটা দেখছেন, এটাও কিন্তু নর্মদা নদী। আসলে ওঙ্কারেশ্বর নর্মদা নদীর উপরে একটা দ্বীপের উপরে গড়ে উঠেছে, আর ওঙ্কারেশ্বর থেকে ফেরার পথে এই নদীটাকেই পার করে ফিরতে হবে। हम जो चलने लगे हैं ये रास्ते, हाँ हाँ हाँ, मंजिल से बेहतर लगने लगे हैं ये रास्ते। आओ खो जाए हम, हो जाए हम यूं लापता। आओ मीलों चले जाना कहाँ ना हो पता। हम जो चलने लगे हैं ये रास्ते, आहा, मंजिल से बेहतर लगने लगे हैं ये रास्ते। ট্রেন লাইন দেখা যাচ্ছে, সম্ভবত উজ্জয়ন শহরে আমরা প্রবেশ করেছি। এই ব্রিজটা ক্রস করলেই আমরা আমাদের গন্তব্য। হ্যাঁ, এই যে ট্রেন লাইন, ট্রেন দাঁড়িয়ে আছে। উজ্জয়ন শহরে আমরা পৌঁছে গেছি। এইবার আমাদের গন্তব্যে পৌঁছলেই যাত্রা শেষ হবে। উজ্জয়ন প্রায় পৌঁছে গেছি, আর হয়তো মিনিট 5-7 মধ্যে ঢুকে যাব। একটু সামনে জ্যাম আছে গাড়ির, সেই কারণে ধীরে ধীরে চলছে। অনেক প্রতীক্ষার ফলে এই জায়গায় এসে পৌঁছতে পেরেছি। সবই গুরুদেবের আশীর্বাদ, বাবা ভোলেনাথের আশীর্বাদ। সবে এসে পৌঁছলাম উজ্জয়ন। এটা হচ্ছে শ্রী পঞ্চদশম জুনা আখড়া।
এইখানেই সম্ভবত আজকে রাত্রি যাপন হবে। তো গাড়ি লোকজন এগিয়ে আসছে, গরম তো মারাত্মক। আর এসি থেকে নামা হয়েছে না, যাক তবুও সার্থক, জ্যোতির্লিঙ্গ দর্শন করতে পারবো গুরুদেবের কৃপায়। একটা জ্যোতির্লিঙ্গ দর্শন করে এসেছি, আর একটা জ্যোতির্লিঙ্গ দর্শন করব গুরুদেবের কৃপায়, বাবা ভোলেনাথের কৃপায়। আমরা যেখানে এসেছি এইখানে এই যে আকড়া, এই আকড়ার পাশেই হচ্ছে শিপ্রা নদী। এত ভালো, এত সুন্দর জায়গা যে আমরা এখানে থাকবো, এই রুম থেকে বেরিয়েই গঙ্গায় স্নান করতে পারবো। এই হচ্ছে গঙ্গা, মানে নদী আর কি, শিপ্রা নদী। সকালে এখন অপেক্ষা করছে ঘরের জন্য, রুম ঠিক হয়ে গেলে সবাই সবার ঘরে চলে যাবে। এটা হচ্ছে শিপ্রা নদী। দৃশ্যটা দেখে অনেকেরই চেনা চেনা লাগবে, তার কারণ হচ্ছে এই নদী পাশে যেরকম মন্দির টন্দির সব রয়েছে, এরকম দৃশ্য দেখা যায় হরিদ্বারে। আর এখানে একটা ব্রিজ করেছে যেখান থেকে হেঁটে চলে যাওয়া যায়, কিন্তু ব্রিজের মধ্যে দিয়ে নদীর জল যাচ্ছে। নদীটার নাম হচ্ছে শিপ্রা নদী। সকলে গঙ্গায় স্নান করতে শুরু করে দিয়েছে। আমাদের লোকেরা হয়তো আসেনি এখনো। ওই যে দূরে গাড়ি দাঁড়িয়ে আছে, ওইখানেই আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছে, এবং ওখান থেকে সোজা আসলেই, এখান থেকে হেঁটে আসলেই হচ্ছে শিপ্রা নদী। খুবই ভালো জায়গা, একদম নদীর পাড়ে। এবং বলে রাখি, এইখানটাই কিন্তু কুম্ভ হয়, কুম্ভের স্নান কিন্তু এই শিপ্রা নদীর তীরেই হয়। আর এই যে ব্রিজটা গেছে, এই ব্রিজ থেকে পার করে একটু এগিয়ে গেলেই মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ। আমাদের এই রুমটা দিয়েছে, খুব সুন্দর রুম, এসি আছে। আমরা টোটাল 6 জন আছি। খুব সুন্দর রুম, তার সঙ্গে অ্যাটাচ বাথ। ভালোই সুন্দর। একটা রাত, তারপরেই তো ট্রেন ধরতে হবে। চলে এসেছি শিপ্রা নদীতে স্নান করতে। এটাকে পবিত্র স্নান বলা চলে, যেহেতু এখানে কুম্ভ হয় এবং কুম্ভের সময় এই নদীতেই সবাই ডুব দিয়ে স্নান করে পুণ্য অর্জন করে। তো আমিও একটু পুণ্য অর্জনের জন্য স্নান করতে চলে এসেছি। তবে এত রোদ, ক্যামেরার দিকে তাকিয়ে কিছু বোঝা যাচ্ছে না, জানি না ছবি ঠিকঠাক আসছে কিনা। আমি এখন শিপ্রা নদীতে স্নান করছি। गंगा तेरा पानी अमृत, गंगा तेरा पानी अमृत झरझर बहता जाए, युग युग से इस देश की धरती तुझसे जीवन पाए, गंगा तेरा पानी अमृत। নর্মদা নদীতে স্নান করলাম, এখানে শিপ্রা নদীতে স্নান করছি। গুরুদেবের কৃপা। गंगा तेरा पानी अमृत, गंगा तेरा पानी अमृत झरझर बहता जाए, युग युग
से इस देश की धरती तुझसे जीवन पाए। गंगा तेरा पानी अमृत, दूर हिमालय से तू आई गीत सुहानी गाती। बस्ती बस्ती जंगल जंगल सुख संदेश सुनाती। तेरी चांदी जैसी धारा मीलों तक लहराए। गंगा तेरा पानी अमृत। कृपया ध्यान दें, नदी में पानी गहरा है, घाट पर बंधी रस्सी से आगे ना जाए। আমরা প্রেজেন্টলি এই আখড়াতে আছি, সাধুদের আখড়াতে আছি। এখানে প্রচুর ঘর টর আছে, থাকার ব্যবস্থা আছে। এই পুরো এলাকাটা ওনাদের। এদিকে ঘর পর আছে। প্রচুর ঘর, তাহলে আমাদের 450-500 জনকে এখানে জায়গা দিতে পারে। আর এখানে রান্না বান্নার ব্যবস্থা করা হয়েছে, সবাই বসে প্রসাদ খাচ্ছে। এই জুনা আখড়াতে একটা ত্রিশূল রয়েছে। এটা হ্যাঁ 10 তলা অব্দি হাইট হবে সম্ভবত। 10 তলা থেকে 12 তলা হাইট হবে। বিশাল বড় এলাকা নিয়ে এই জুনা আখড়া। এখান থেকে শুরু হচ্ছে, এখানে আছে, এই আছে, এই হচ্ছে গেট। তারপরে ওদিকে তো আছেই, এদিকে আছে, ওদিকেও গাছের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে, ওদিকেও অনেক ঘর আছে। এই জুনা আখড়ারও একটা ইতিহাস আছে। জুনা আখড়া আদিগুরু শঙ্করাচার্য দ্বারা প্রতিষ্ঠিত হওয়ার সাথে জড়িত এবং এটি ভারতের প্রাচীনতম ও বৃহত্তম আখড়া। এটি মূলত নাগা সন্ন্যাসীদের ধর্মীয় ও সামরিক প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে পরিচিত, যারা শারীরিক শৃঙ্খলা ও আধ্যাত্মিক জ্ঞান উভয়ই অর্জন করে। মুঘল যুগ থেকে এদের উল্লেখ পাওয়া যায় এবং এটি কুম্ভ মেলার একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবেও কাজ করে। এটা হচ্ছে শিপ্রা নদী, আর আমরা শিপ্রা নদীর ওপরে যে ব্রিজ রয়েছে, ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, কিন্তু ব্রিজটা এত নিচু যে নদীর জল ব্রিজের ওপর দিয়েই যাচ্ছে। চারিদিকে লাইটে সেজে উঠেছে। একটু পরেই শুরু হবে গঙ্গা আরতি, এটা দেখতে খুব সুন্দর লাগে। প্রচুর লোক ভিড় করে এই গঙ্গার কাছে। আমরা এখন যাচ্ছি মহাকাল দর্শন। এখানে জয় হরসিদ্ধি মা বিরাজ করছেন। ফেরার পথে ঢুকবো, মহাকাল মন্দির দর্শন করে এসে ফেরার পথে এখানে আমরা ঢুকবো।
ওই দূরে মহাকাল মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, বিভিন্ন লাইটে আলোকিত হচ্ছে। মন্দির আর মন্দির। মহাকাল মন্দিরের রাস্তায় ঢুকে পড়েছি, সামনেই মন্দির, যাচ্ছি দর্শনের জন্য। বড় স্ক্রিনে ভিডিওতে দেখাচ্ছে, বাট ক্যামেরায় ভালো আসছে না, দেখি সামনের দিক দিয়ে কিরম দেখায়। এই তো এবারে পরিষ্কার বোঝা যাচ্ছে। জয় বাবা মহাকালের জয়, জয় বাবা মহাকালের জয়, জয় বাবা মহাকালের জয়। এটা ঠিক বেনারস রেল স্টেশনে যেমন সন্ধ্যা আরতির ভিডিও দেখছিলাম আমরা, কেন ঠিক সেই রকম বড় স্ক্রিনে বাবা মহাকালকে দেখা যাচ্ছে। আমরা ভেতরে গিয়ে এরকম ভালোভাবে দর্শন করতে পারবো কিনা জানি না, যদি গুরুদেব কৃপা করেন, বাবা ভোলেনাথ কৃপা করে, তবে নিশ্চয়ই দর্শন করব। আর এই হচ্ছে মন্দির, আমরা ধীরে ধীরে এগিয়ে যাব। অলরেডি আমরা খাঁচার মধ্যে দাঁড়িয়ে পড়েছি। এই দুটো রেলিং আছে, রেলিংয়ের মধ্যে দিয়ে ধীরে ধীরে সবাই এগিয়ে চলেছে মন্দিরের দিকে যাবে বলে। তিরুপতি মন্দিরে ঢোকার মতন যেরকম রেলিংয়ের মধ্যে দিয়ে আমরা ঢুকেছি তিরুপতি মন্দিরে, ঠিক সেইভাবেই চলেছি বাবা মহাকালকে দর্শন করার জন্য। এই জন্য প্রচুর লোক আসছে, প্রচুর দর্শনার্থী আসছে। সম্ভবত মোবাইল অ্যালাউ নেই, যদি মোবাইল অ্যালাউ থাকে ভিডিও করবো, না হলে মোবাইল জমা রাখতে হবে। এখন আগে গিয়ে দেখবো, যদি মোবাইল অ্যালাউ থাকে গিয়ে দেখবো, ভিডিও করবো, আর যদি অ্যালাউ না থাকে তাহলে মোবাইল জমা রাখতে হবে। মোবাইল জমা রেখে যেতে হবে, তাই এখানে এসেছি। মোবাইল লকার यहाँ जमा करें, মোবাইল লেকার यहाँ जमा करें। মানে এখানে মোবাইল জমা রাখতে বলছে, মোবাইল নিয়ে ভেতরে অ্যালাউ নেই, তাই আমি মোবাইল রাখতে দাঁড়িয়ে আছি। বেরিয়ে এলাম মহাকাল জ্যোতির্লিঙ্গ দর্শন করে, তবে খুবই আফসোস যে ভিডিও করতে পারলাম না। তবে অনেকে কিন্তু লুকিয়ে মোবাইল নিয়ে ভেতরে গেছে, ভিডিও করেছে। তবে বাবা ভোলেনাথ যদি চান, গুরুদেব যদি কৃপা করেন, আর একবার আসবো দর্শনের জন্য, তখন অবশ্যই মোবাইল নিয়ে ভেতরে যাব এবং ভিডিও করব। চারধাম মন্দির দেখতে, এখানেও নাকি চারধাম আছে, তবে মহাকাল মন্দিরের আশেপাশে প্রচুর দোকানপাট, খাবারের দোকান, মেয়েদের সাজার জিনিস, ব্যাগ থেকে শুরু করে সব কিছু, লস্যি, জামা কাপড়, পাঞ্জাবি, মহাকাল লেখা, এভরিথিং, সব কিছু পাওয়া যাবে। এটা হচ্ছে রাম মন্দির, শ্রী রাম লক্ষ্মণ সীতাজি কি মূর্তি। শ্রী রাম লক্ষ্মণ সীতা মায়ের মূর্তি। শ্রী রাম, সীতা এবং লক্ষ্মণের মূর্তি রয়েছে এই মন্দিরে। চলেছি চারধাম মন্দির দেখতে। এখানে যেহেতু গরম, সেই জন্যই সন্ধ্যের পরে লোক বেরোয় সব মন্দির দর্শন করতে, প্রচুর ভিড় হয়।
एडवांस बुकिंग कीजिए और उज्जैन से ओंकारेश्वर ज्योतिर्लिंग के दर्शन का लाभ उठाइए। প্রবেশ করছি চারধাম মন্দিরে। দেখি চারধাম বলতে আমরা যেটা বুঝি সেটাই কি না, ভেতরে গেলে বুঝতে পারবো। भगवान द्वारकाधीश जी की मूर्ति है ये, भगवान द्वारकाधीश জির মূর্তি, যেটা আমরা দ্বারকায় গেলে দেখতে পাই। হলো চার ধামের এক ধাম জগন্নাথ দেবের মন্দির, মানে এটা পুরীর মন্দির। শ্রীকৃষ্ণ বন্দ্যোপাধ্যায় পর্বত মাথায় তুলে নিয়ে সমস্ত দুর্যোগ থেকে গ্রামবাসীদের রক্ষা করেছিলেন, এটা তারই একটা প্রতিকৃতি। ওদিকে মা বৈষ্ণোদেবী, মা দুর্গা যাই বলুন তার মূর্তি আছে। আর এখানে ভোলেনাথের মূর্তি আছে, পাহাড়ের গুহার মতন করা আছে এটা। ये अंदर जाना है आपको? हाँ, टिकट लगेगी एक जने का 10 रुपये। क्या है अंदर? वैष्णो देवी जी, माता वैष्णो देवी के दर्शन करते। वाह, গুহার মধ্যে দিয়ে যাচ্ছি। পুরো অন্ধকার। ভগবান শ্রীকৃষ্ণ মাতা পুতনাকে হত্যা করা, গাভীর বাট থেকে ভগবান শ্রীকৃষ্ণ দুধ খাচ্ছে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ শিক্ষা দিচ্ছেন। অনেকেই উজ্জয়ন এসছেন, মহাকাল জ্যোতির্লিঙ্গ দর্শন করেছেন, কিন্তু তাদের ভিডিও বা ব্লগে আমি কিন্তু এই চারধাম মন্দির বা বৈষ্ণোদেবীর এই কৃত্রিম গুহা, তারপরে অন্যান্য যেসব মন্দিরগুলো আছে সেগুলো কিন্তু কিছুই পাইনি। তো সেই চিত্রগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। মাতা বৈষ্ণোদেবী, অ্যাকচুয়ালি কাশ্মীরে মাতা বৈষ্ণোদেবী দর্শন করতে গেলে যেভাবে যেতে হয় তারই একটা সম্ভবত রূপ দেওয়া হয়েছে, যদিও আমি বৈষ্ণোদেবী যাইনি। যারা বৈষ্ণোদেবী যেতে পারবে না তারা এখানে এসে মোটামুটি একটা আইডিয়া নিতে পারে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা খুব সুন্দর কৃত্রিম গুহা তৈরি করা হয়েছে এবং গুহার বিভিন্ন কোটরে কোটরে নানা রকম দেবদেবীর মূর্তি বসানো হয়েছে। মানে বৈষ্ণোদেবী যারা যেতে পারছেন না তারা এখানে ঘুরে গেলেই বৈষ্ণোদেবী দর্শনের ফল পাওয়া যাবে। তবে এইখানে এই বৈষ্ণোদেবীর গুহা দর্শন করতে গেলে মাথা পিছু 10 টাকা করে টিকিট লাগে, যেটা আমরা ঢোকার সময় 10 টাকা করে টিকিট কেটেই ঢুকলাম। বৈষ্ণোদেবী যদি কোনোদিন যেতে না পারি, এইভাবেই দর্শন হয়ে গেল বৈষ্ণোদেবী। पहाड़ पार्वती क्या है माँ? माता वैष्णो देवी की जय, जय माता वैष्णो देवी, जय माता वैष्णो देवी।
গুহার আকার দেওয়া হয়েছে। এখান দিয়ে আবার নেমে যাচ্ছি। বৈষ্ণবদেবী মন্দির দর্শন করে গুহা থেকে বেরোচ্ছি। জয় বাবা ভোলেনাথ। বেরিয়ে গেলাম গুহা থেকে। তো রাত হয়ে গেছে বলে দুই ধাম দর্শন করা গেল না, রামেশ্বরম আর বদ্রীনাথ, এই কেদারনাথ। তবে সুযোগ পেলে আবার আসবো, বাকি যে দুই ধাম রইল সেই দুই ধাম দর্শন করে যাব। এটা পুরোটাই হচ্ছে মহাকাল মন্দিরের পুরো চত্বরটা, পুরো এরিয়া জুড়ে মহাকাল মন্দির। ওই যে উপরে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে মহাকাল মন্দির। পুরো এরিয়াটাই মহাকাল মন্দিরের এরিয়া। আমি এপাশে একটা লেক আছে, লেকের উল্টো দিক থেকে ছবিটা নিয়েছি, খুব সুন্দর লাগছে। ওখানে আরও অন্যান্য অনেক মন্দির আছে, যদি সময় সুযোগ হয় নিশ্চয়ই দর্শন করব। এখানে মন্দির ছাড়া দোকানপাট, খাবার দোকান থেকে সাজার জিনিসের ব্যাগ, জামা কাপড় সব কিছু পাওয়া যাবে ওখানে। এবং তারপরে বাইরে তো আছেই মার্কেট। হচ্ছে সোজা রাস্তা, রাত হয়ে গেছে, ফাঁকাও হয়ে গেছে। আমরা এখন প্রবেশ করছি হরসিদ্ধি মায়ের মন্দিরে। এই স্তম্ভগুলো 51 ফুট উঁচু এবং প্রত্যেকটাতে 1111টা প্রদীপ রয়েছে। কি সুন্দর, প্রত্যেক ধাপে ধাপে প্রদীপ জ্বালিয়েছে, অনেকগুলো নিভেও গেছে। এই প্রদীপগুলো কি করে জ্বালানো হয় আপনারা একটু নিজের চোখে দেখুন, ভিডিওতে বুঝতে পারবেন। এবং এই স্তম্ভগুলো উজ্জয়িনীর রাজা বিক্রমাদিত্যর দ্বারা প্রতিষ্ঠিত। উজ্জয়িনীর হরসিদ্ধি মন্দির হলো একটি গুরুত্বপূর্ণ শক্তিপীঠ, যা কিনা দেবী মা হরসিদ্ধির উদ্দেশ্যে নিবেদিত। শোনা যায় সতীর মৃত্যুর পর ভগবান শিব যখন মা সতীর দেহ বহন করছিলেন তখন তার কনুই এসে এখানটায় পড়ে। লক্ষ্য করে দেখুন, এখানে হরসিদ্ধি মায়ের মূর্তি কিন্তু গাঢ় সিঁদুরে আঁকা। হরসিদ্ধি মায়ের মন্দির মহাকাল মন্দির যাওয়ার রাস্তা থেকে হাঁটা পথে 2-3 মিনিটের দূরত্ব। আপনারা এখানে আসলে অবশ্যই হরসিদ্ধি মাকে দর্শন করে যাবেন। আর এটা হলো কর্কটেশ্বর মহাদেব মন্দির। এটি হরসিদ্ধি মায়ের মন্দিরের ঠিক উত্তর দিকে অবস্থিত প্রাচীন এবং মারাঠা যুগের মন্দির। এবং ভক্তদের বিশ্বাস যে এই কর্কটেশ্বর মহাদেবের মন্দিরে পুজো দিলে সাপের কামড় থেকে সুরক্ষা পাওয়া যায় এবং ধন সম্পদও লাভ হয়। জয় কর্কটেশ্বর মহাদেবের জয়। এখানে এসেছি আর শিপ্রা নদীতে স্নান করবো না সেটা তো হয় না। তো 2 দিন ছিলাম, 2 দিনই প্রাণ ভরে শিপ্রা নদীতে স্নান করেছি। আপনারা তার ভিডিও দেখছেন। শুধু আমিই নয়, প্রচুর পুণ্যার্থী দর্শনার্থী যারা এখানে এসেছেন প্রত্যেকেই প্রত্যেক দিন এই শিপ্রা নদীতে স্নান করেছেন। আপনারা দেখছেন সবাই শিপ্রা নদীতে নেমে স্নান করছে সামান্য একটু পুণ্য অর্জনের জন্য। আমরা টোটো করে বেরিয়ে পড়েছি, কাল ভৈরব মন্দির দর্শন করব এবং তার সঙ্গে শিপ্রা নদীর আশপাশ ঘিরে বহু প্রাচীন কিছু মন্দির আছে সেগুলো দর্শন করব। এটা হচ্ছে স্থিরবন গণেশ মন্দির।
এই স্থিরমান গণেশ মন্দির উজ্জয়িনীর বিখ্যাত চিন্তামন গণেশ মন্দির নামেও পরিচিত। স্থিরমান বলতে গণেশের একাগ্র বা স্থির মনকে বোঝায়। মন্দিরটি একাদশ ও দ্বাদশ শতাব্দীতে পরমার রাজাদের রাজত্বকালে নির্মিত হয়েছিল। পরে মারাঠা রাজারা এটা সংস্কার করেন। এই হচ্ছে স্থিরমন বা চিন্তামন গণেশের মূর্তি। এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রাও বিরাজিত আছেন। এখানে এই যে গোয়ালঘর আছে, এই গোয়ালঘরের গরুদেরকে খাবার খাওয়ালেও পুণ্য অর্জন লাভ করা যায়। প্রচুর দর্শনার্থী ভক্তরা এসে এখানে গরুকে খাবার দেন পুণ্য অর্জনের জন্য। এটা উজ্জয়নের গড়কালিকা মন্দির। এটাও কিন্তু শক্তিপীঠ এবং শিব যখন সতীর দেহত্যাগের পরে তার দেহ বহন করছিলেন তখন এখানে সতীর ঠোঁট পড়েছিল। মানে এটাও একটা শক্তিপীঠ। মানে উজ্জয়নের দুটো শক্তিপীঠ আছে, একটা হরসিদ্ধি মায়ের মন্দির আর এটা হচ্ছে গড়কালিকা মায়ের মন্দির। মোট 51টা শক্তিপীঠের মধ্যে উজ্জয়নের দুটো অবস্থিত, একটা হচ্ছে গড়কালিকা মায়ের মন্দির আর হচ্ছে হরসিদ্ধি মায়ের মন্দির। জয় মা গড়কালিকা। জয় বাবা ভোলেনাথ। উজ্জয়নের কালভৈরব মন্দিরে। তো সব জায়গাতেই ওই একই রকম খাঁচার মধ্যে দিয়ে যেতে হবে। খাঁচার মধ্যে 10-12 পাক মারার পরে তবে হয়তো মন্দিরে গিয়ে পৌঁছানো যাবে। হনুমানজি মহারাজ বসে আছে। ও हाँ खेया खेया কাল ভৈরব মন্দিরে আমরা এখন প্রবেশ করছি মূল গেট থেকে। এখন এসেছি মঙ্গলেশ্বর মন্দিরে। শুনেছি এখানে নাকি শিবলিঙ্গে ভাত চড়ানো হয়, জানি না, লোক মুখে শোনা।
মঙ্গলনাথ মন্দির দর্শন প্রবেশ। এখানেও লাইন আছে, খুব একটা বেশি লাইন নেই কিন্তু লাইন আছে। পায়ের তলায় জ্বালা করছে, জুতো অটোতে রেখে কিছুটা রাস্তা হেঁটে এসেছি, সামান্য মানে 5-10 মিটার হবে। পায়ের তলায় জ্বালা করছে, ফসকা পড়ে গেছে। মা ভুবনেশ্বরী ব্র্যাকেটে পৃথিবী মাতা মন্দির। মানে এই পৃথিবীতে আমরা যে জীব বাস করছি, মনুষ্য জীব এবং অন্যান্য জীব, তাদের রক্ষাকর্তা পালনকর্তা হচ্ছে মা ভুবনেশ্বরী। এই মঙ্গলনাথ মন্দিরটি মহাদেবের উদ্দেশ্যে নিবেদিত। পৌরাণিক কাহিনী অনুসারে বলা হয় যে মহাদেব যখন কোনো অসুরের সঙ্গে যুদ্ধ করছিলেন, সেই সময় মহাদেবের শরীর থেকে এক ফোঁটা ঘাম এই যে শহরে পড়ে এবং এখানে একটি শিবলিঙ্গ ও মন্দির স্থাপিত হয়। সেটাকেই মঙ্গলনাথ মন্দির হিসেবে পরিচিত এবং মঙ্গল গ্রহের জন্ম হয়েছিল। এই জন্যই এই উজ্জয়িনী শহরটাকে মহাদেবের শহর নামেও পরিচিত। জয় বাবা মঙ্গলনাথের জয়, জয় বাবা মঙ্গলনাথের জয়, জয় বাবা মঙ্গলনাথের জয়। करेगा हमारी कुंडली में, परिवार वालों की कुंडली में मंगल दोष हो, नवग्रह दोष हो। मम्मी आओ यहाँ पर, आओ आओ ना यहाँ पर, मोहम्मद चतुर को শিপ্রা নদীর তীরেই এই মঙ্গলনাথ মন্দির অবস্থিত। তারই এক ঝলক দেখাচ্ছি। পেছন দিক দিয়ে শিপ্রা নদী বয়ে গেছে, আর আমি মন্দিরের ওপর থেকে ভিডিও সংগ্রহ করেছি। আমরা অটোতে সাইট সিন করতে বেরিয়েছি, 4-5টা মন্দির দেখা হয়ে গেল। এখন যাচ্ছি মহাকাল মন্দির। যদিও কালকে দেখে এসেছি, তাও আজকে আর একবার চান্স নেবো যদি ভিডিও করা যায়। বলে যদি সুযোগ করে দেয় তাহলে মহাকাল মন্দিরে আজকে ভিডিওটা করতে দেখি। কালকে তো মোবাইল নিয়ে ঢুকতে পারলাম না, অনেকেই মোবাইল নিয়ে ঢুকেছিল। আজকে মোবাইল নিয়ে ঢোকার চেষ্টা করবো, যদি কৃপা করে তাহলে ভিডিওটা। আমরা পৌঁছে গেছি মহাকাল মন্দির, মহাকাল জ্যোতির্লিঙ্গ দর্শন করব বলে। কালকে রাত্রিবেলা এসেছিলাম, আজকে দিনের বেলা মহাকাল মন্দিরের যে এলাকা আছে সেই এলাকার আমি ভিডিও করছি। এগুলো কালকে রাতে সবই ভিডিও করেছি, আজকে দিনের আলোতে একবার ভিডিও করছি। আজকে আর একবার মহাকাল মন্দিরে এলাম দিনের বেলা, যেহেতু কালকে রাত্রিবেলা এসেছিলাম। আর কালকে ভিডিও তো করতে পারিনি, যাই না গুরুদেবের কৃপা হলে, বাবা ভোলেনাথের কৃপা হলে বাবা মহাকালের আজকে ছবিটা তুলব। এই যে যাওয়ার সিস্টেম, এই খাঁচার মধ্যে দিয়ে যেতে হয়। যখন লোকের ভিড় থাকে তখন এই খাঁচার মধ্যে দিয়ে লোক যায়। এখন দিনের বেলা রোদের মধ্যে লোক কম এসছে বলে লাইন কম আছে। ওইখান থেকে উঠে যেতে হবে, সবাই উঠে যাচ্ছে। ওই যে ওইখান থেকে এসছে, ওই মেন গেট, তবে বলে রাখি এই মহাকাল মন্দিরে ভস্ম আরতি হয়, যেটা দেখার জন্য ভোর 4টের সময় আসতে হবে। কিন্তু এটার একটা নিয়ম আছে, এই ভস্ম আরতি দেখার জন্য অনলাইন বা অফলাইনে আপনাকে নাম নথিভুক্ত করতে হবে এবং রাত্রি 12টার সময় এসে লাইন দিতে হবে। লাইন দিয়ে ধীরে ধীরে ভেতরে প্রবেশ করতে হবে এবং ভোর 4টের সময় এই ভস্ম আরতি শুরু হয়। যদিও আমার ভস্ম আরতি চাক্ষুষ করা হয়নি, তবে ভস্ম আরতিটা কী বা কীভাবে হয় তার কিছুটা ঝলক এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই ভিডিওটা সংগৃহীত। प्रचंडं प्रकृष्टं प्रगल्भं परेशं अखंडं
पंकजं भानु कोटि प्रकाशं त्रयः शूलनिर्मूलनं शूलपाणिं भजेऽहं भवानी पतिं भावगम्यम्। कालातीत कल्याण कल्पान्तकारी सदा सज्जनानंद दाता पुरारी चिदानंद संदोह मोहापहारी प्रसीद प्रसीद प्रभो मन्मथारी। বাড়ির বয়স্করা বা যারা বিভিন্ন অসুবিধার কারণে বাড়ি ছেড়ে বেরোতে পারেন না, তাদের জন্য রইল উজ্জয়িনীর মহাকাল জ্যোতির্লিঙ্গ দর্শন এবং ভস্য আরতি। আপনারা বাড়িতে বসেই উপভোগ করুন। মন্ত্র উচ্চারণের সঙ্গে চলছে ভস্য আরতি। এক বিরল দৃশ্যের সাক্ষী রইলাম আমরা সবাই। মন প্রাণ এক করে মনে মনে বলুন, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। তার সঙ্গে আপনারা মহাকাল জ্যোতির্লিঙ্গ দর্শন করছেন, একই সাথে সব কিছু দর্শন হয়ে গেল। ভস্য আরতি, মহাকাল জ্যোতির্লিঙ্গ, 12টা জ্যোতির্লিঙ্গর মধ্যে এই মহাকাল জ্যোতির্লিঙ্গ অন্যতম। আপনারা দেখুন, উপভোগ করুন, আর কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন। আপনারা দেখলেন ভস্য আরতি শেষে বাবার জ্যোতির্লিঙ্গকে খুব সুন্দর করে সাজানো হলো এবং চলছে আরতি পর্ব। ওম শ্রী মহাকালেশ্বর মন্দির। আমি চলে এসেছি মহাকাল মন্দিরের ভেতরে দ্বিতীয়বারের দর্শনের জন্য, আর এবার মোবাইল নিয়েই ঢুকেছি মহাকাল জ্যোতির্লিঙ্গ ভিডিও নেব বলে। মন্দিরের মূল গেটের সামনে এসে গেছি, আর এই রাউন্ডটা ঘুরলেই দর্শন পেয়ে যাব। আর 5-7 মিনিটের ব্যাপার, গুরুদেব কৃপা করলে মহাকাল বাবার ছবিটা নিতে পারবো। গেছি আর একটুখানি এগোলেই ডান দিকে মহাকাল বাবার মূর্তি দেখতে পারবো। মোবাইলটাকে আড়াল করে নিয়ে ঢুকতে হচ্ছে, কারণ এখানে আশেপাশে প্রচুর গার্ড রয়েছে, তারা দেখতে পেলে আর ভিডিও করতে দেবে না। তাই মোবাইলটাকে নিচের দিকে করে নিয়ে আস্তে আস্তে এগিয়ে চলেছি। আপনারা দেখছেন সেই বহু প্রতীক্ষিত মহাকাল জ্যোতির্লিঙ্গ, যেটা কিনা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক জ্যোতির্লিঙ্গ। এর জন্য অনেক কষ্ট করতে হয়েছে। আমি দ্বিতীয়বার এসে ঢুকলাম, লাইন দিয়ে ঢুকেছি। প্রথমবার ক্যামেরা আনতে পারিনি, এবারে ক্যামেরা এনেছি বাবা ভোলেনাথের কৃপায়, সেই ভিডিও করছি। সবাই বলুন হর হর মহাদেব।
এখন জ্যোতির্লিঙ্গকে স্নান করানো হচ্ছে। স্নান করানো হয়ে গেলেই সাজানো হবে, ঠিক এই রকম ইনসেটে আমি দিয়ে দিয়েছি। काल अग्नि पाताल अग्नि रक्षक अग्नि रण अग्नि। এবার আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি, দর্শন হয়ে গেছে। মা মহাকালের ভিডিওটা করতে পেরেছি, গুরুদেবের নাম স্মরণ করে করেই এগোচ্ছিলাম যাতে ভিডিওটা করতে পারি। যাই হোক, করতে পেরেছি। আমার দ্বিতীয়বার আসাটা সার্থক হয়েছে। এবার এখান থেকে বেরিয়ে ওরা কোথাও যেতে চাইছে না, এখন আমরা রুমেই যাব। প্রচণ্ড রোদ, পা তলা জ্বালা করছে। চারধাম মনে হয় আর দেখা হলো না। যাই হোক, পরে আবার কখনো হবে, যদি সুযোগ হয় আজকেই আসবো। বেরিয়ে এসেছি সন্ধ্যা আরতি দেখবো বলে। গঙ্গার তীরে সন্ধ্যা আরতি খুব সুন্দর হয়, আর তার সঙ্গে 4 ধামের 2 ধাম যে বাকি আছে, যদি সেটা সম্পূর্ণ করা যায় খুব ভালো লাগবে। আপনারা দেখছেন সবাই শিপ্রা নদীতে প্রদীপ ভাসিয়েছে। প্রচুর দর্শনার্থী গঙ্গার তীরে বসে আছে এই সন্ধ্যা আরতি দেখবার জন্য। सुनो तो गंगा ये क्या सुनाए कि मेरे तट पर वो लोग आए जिन्होंने ऐसे नियम बनाए कि प्राण जाए पर वचन न जाए गंगा हमारी। চার ধামের মধ্যে 2 ধাম দেখা হয়েছিল আর 2 ধাম বাকি ছিল, সেটা দেখার জন্যই আবারও বেরিয়ে পড়েছি। শিপ্রা নদী পার করে চলে এসেছি, আপনারা সঙ্গে থাকুন। এটা হলো শ্রী রামেশ্বরম, 4 ধামের 1 ধাম। এখানে বাবাকে গণেশের রূপ দেওয়া হয়েছে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। শ্রী বদ্রীনাথ পঞ্চায়েতন, এটা হলো 4 ধামের আর 1 ধাম, বদ্রীনাথ ধাম। মানে উজ্জয়িনীর এই মন্দির কমপ্লেক্সে আসলে আপনার কিন্তু 4 ধাম যাত্রায় সম্পূর্ণ হবে, দর্শনও হবে। যেমন পুরী ধাম, তারপরে বদ্রীনাথ ধাম, দ্বারকা ধাম এবং রামেশ্বরম ধাম। তার সঙ্গে এই মন্দিরে আসলে আপনি অন্যান্য দেবদেবীরও দর্শন করতে পারবেন, যেমন রাধাকৃষ্ণের মূর্তি আছে, তারপরে শিব পার্বতী আছে, রাম সীতা লক্ষ্মণের মূর্তি আছে, হনুমানজির মূর্তি আছে এবং বৈষ্ণোদেবীর মূর্তিও আছে। গুড মর্নিং। আমি এখন আছি উজ্জয়ন স্টেশনে। জুনাগড়া থেকে বেরিয়ে গেছি, ম্যাজিক গাড়িতে এসেছি। আসলে ব্যাগটা ছিল বলে আর ভিডিও করা হয়নি। আমি এখন আছি উজ্জয়ন স্টেশনে। ট্রেন আমাদের টাইম হচ্ছে 5টা 10, এখন অ্যাডভান্স দেখাচ্ছে 4:58। দেখা যাক ট্রেন কখন আসে। খুব সুন্দর একটা ট্যুর হলো। শুরু করলাম আহমেদাবাদ শাখার সঙ্গে শ্রী শ্রী গুরুদেবের উৎসব দিয়ে। উৎসব শেষে ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করলাম, নর্মদা নদীতে স্নান করলাম, কমলেশ্বর দর্শন করলাম। তারপরে ওখান থেকে উজ্জয়ন আসলাম, মহাকালেশ্বর দর্শন হলো, 2টো শক্তিপীঠ দর্শন হলো। এছাড়া অন্যান্য মন্দির দর্শন করলাম, শিপ্রা নদীতে স্নান হলো। মানে গুরুদেবের আশীর্বাদে খুব সুন্দরভাবে, খুব ভালোভাবে তীর্থস্থানগুলো দর্শন করলাম, ভ্রমণ করলাম, মন ভরে গেল। এসে গেছে 19413 আহমেদাবাদ কলকাতা সুপারফাস্ট এক্সপ্রেস ভায়া উজ্জয়ন। जाने वाली एक्सप्रेस भाया देवास जंक्शन इंदौर कोच नंबर S1 इन द मॉर्निंग उज्जैन से इंदौर को जाने वाली मेमू भाया कोच चिंतामन मैं इधर बैठता हूँ गेट पे। फतेहाबाद अपनी निर्धारित আমার S1-এ 15 নম্বর সিট, সাইড লোয়ার, ভালো সিট পেয়েছি।
Vietnam passenger will depart at scheduled time 5 hours 55 minutes in the ট্রেন morning ছেড়ে দিল ঠিক from শিডিউল টাইমেই। platform number 5. कृपया ध्यान दीजिए ट्रेन 921 उज्जैन से इंदौर को जाने वाली भाया सिकंदराबाद गणेश फतेहाबाद अपने निर्धारित समय सुबह 6 ট্রেন ছেড়ে দিল, कृपया রাইট টাইমেই ট্রেন ছেড়েছে। 1126 ট্রেন সম্বন্ধে একটু বলে রাখি, এই ট্রেনে দুটো সেকেন্ড এসি আছে, 5টা থার্ড এসি আছে, 7টা স্লিপার আছে নন এসি, আর 4টে জেনারেল কোচ আছে। তো এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার্ড নেই। খাবার দাবার অর্ডার করতে হলে অনলাইনে অর্ডার করে খাবার নিয়ে নেবেন। বাকি ট্রেনের টাইম টেবিল খুব ভালো। রেলের মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে, এটা ইন্ডিয়ান স্টাইল আছে। কলে জল ফল পড়ছে না, জল ফল ভরতে হবে, লাইনে কখন কোথা দিয়ে ভরবো। পৌঁছে গেলাম কলকাতা স্টেশন। শেষে বলি, আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস অবশ্যই দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। 3:15 যে রাইট টাইম ছিল, সেই 3:15তেই কলকাতা স্টেশনে ট্রেন ঢুকে গেছে। এবারে এখান থেকে লোকাল ধরে যাব মাঝেরহাট।